বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক শক্তি নিয়ে কারো মনে এখন পর্যন্ত কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, এটা নিশ্চিত করে বলা যায়। স্কুল জীবনে ছাত্র শিবিরের এসো আলোর পথে, এসো দিনের পথে এই দাওয়াত পায় নাই এরকম শিক্ষিত লোকের সংখ্যা খুবই সামান্য। ছাত্র শিবিরের সবচেয়ে শক্তিশালী সাংগঠনিক নেটওয়ার্ক হচ্ছে স্কুলগুলোতে। তাদের পারস্পরিক যোগাযোগ, সাংগঠনিক কাঠামো এবং নেটওয়ার্কিং এর কাছে ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সহ অন্য যতগুলো ছাত্র সংগঠন আছে, ছাত্র শিবিরের সাংগঠনিক দক্ষতার ধারে কাছেও এই ছাত্র সংগঠনগুলো নাই। ছাত্র শিবির থেকে যারা সাবেক হয়ে যায়, তারা একটা চেইন, একটা বলয় মেনটেন করে চলে পরবর্তী রাজনৈতিক পদবি পাওয়ার আগ পর্যন্ত। এমনকি পরবর্তী রাজনৈতিক পদ পাওয়ার পরেও ছাত্র শিবিরকে তারা একটা ছায়া হিসেবে আগলে রাখে। ছাত্র শিবিরের সাবেক নেতৃবৃন্দ ছাত্র শিবিরের যতগুলো সাংগঠনিক প্রোগ্রাম হয়, যতগুলো রাজনৈতিক কর্মসূচি হয়, সকল রাজনৈতিক কর্মসূচির ফান্ডিং সংগ্রহে একটা বড় ধরনের সোর্স হিসেবে কাজ করে। তারা তাদের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ককে ইউজ করে অর্থ সংগ্রহের জন্য ছাত্র শিবিরকে সর্বাত্মক সহযোগিতা করে যায় আমরণ। ছাত্র শিবিরের সাংগঠনিক দক্ষতা এবং সাংগঠনিক শক্তি নিয়ে তাদের নিজেদের তেমন কোনো মাথা ব্যথা না থাকলেও অন্য যে রাজনৈতিক সংগঠনগুলো, তাদের নিয়মিত মাথা ব্যথার কারণ হচ্ছে ছাত্র শিবিরের সাংগঠনিক শক্তি। ছাত্র শিবিরের যে বলয়, তাদের যে নেটওয়ার্কিং এর দক্ষতা, তাদের যে প্রশিক্ষণ, এই বিষয়গুলোর সাথে অনেকটা অপরিচিত অন্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো। এদের ভাড়া করা কোনো লোক দিয়ে কোনো মিছিল মিটিং করতে হয় না। এটা হচ্ছে শিবির এবং জামায়াতের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আপনারা দেখবেন, শিবিরের যদি 5,000 সদস্য হয়, তাদের মিছিলেও ওই 5,000 থেকে কিছু প্লাস মাইনাস হয়, কিন্তু ঘুরে ফিরে কিন্তু তারাই সংগঠনকে শক্তিশালী করার জন্য যখন যেখানে তাদের ডাক পড়ে, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে। স্কুলে তাদের যে সাংগঠনিক কাঠামো, এই কাঠামোটা এমন সুন্দর করে সাজানো। স্কুল জীবনে যারা ছাত্র শিবিরের দাওয়াত পাইছেন, তারা খুব ভালো করে জানেন শিবির এই সময়টাতে, এই সাংগঠনিক জায়গাটাতে শুধুমাত্র নৈতিকতা শিক্ষা, ধর্মীয় প্রচারণা এবং এই স্কুলের ছাত্রদেরকে একটা নিয়মিত পাঠদান কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য যত রকমের টেকনিক অবলম্বন করার দরকার হয়, যত রকমের ট্রিক্স অ্যাপ্লাই করার দরকার হয়, সেটাই কিন্তু তারা করে। এই কারণে স্কুল জীবনে যারা ছাত্র শিবিরের দাওয়াত পায়, যারা কোনো না কোনোভাবে ছাত্র শিবিরের সাথে জড়িয়ে যায়, পরবর্তী সময়গুলোতে কোনোভাবেই তাদেরকে অন্য কোনো দিকে ডাইভার্ট করে নেওয়ার আর কোনো সুযোগ থাকে না। বিগত দিনগুলোতে ছাত্রলীগ, ছাত্রদল সহ অন্য যে ছাত্র সংগঠনগুলোতে বিদ্রোহের নজির পাওয়া গেছে। এই বিদ্রোহীদের একটা বড় অংশ দেখবেন যে স্কুল জীবনে ছাত্র শিবিরের দাওয়াত পাওয়া ব্যক্তি। তারা তাদের যে আইডি, তাদের যে আদর্শ, সেই আদর্শ থেকে সাময়িক পদচ্যুত হলেও সেই যে শিশু বয়সে তাদের মধ্যে শিবির যে বীজ বনে দিয়ে যায়, এই বীজ কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কেউ আর মূলোৎপাটন করতে পারে না। শিবিরের সবচেয়ে বড় সাংগঠনিক শক্তি হচ্ছে তাদের এই ছোট বয়স থেকে যাদেরকে তৈরি করে নিয়ে এসেছে তারা, এই সাংগঠনিক জনবলই হচ্ছে শিবিরের সবচেয়ে বড় সাংগঠনিক শক্তি। একটা পর্যায়ে এসে এই ছেলেগুলো যখন স্কুল জীবন পার করে কলেজ জীবনে পদার্পণ করে, তখনও কিন্তু তারা আরো সক্রিয়ভাবে শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত হয় এবং স্কুল জীবনে তাদের শিবিরের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করার বাধ্যবাধকতা না থাকলেও কলেজ জীবনে যখন তারা পদার্পণ করে, যখন তাদের মধ্যে সক্রিয়তা পরিলক্ষিত হয়, তখন কিন্তু তাদেরকে শিবিরের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে যাওয়া হয় এবং সেই কর্মসূচিগুলো আবার বিভিন্ন ধরনের শিক্ষামূলক কর্মসূচি হয় এবং তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ঠিক রাখার জন্য যে যে বিষয়গুলোতে ফোকাস থাকার দরকার হয়, এই বিষয়গুলোতে শিবির অলওয়েজ ফোকাসে থাকে। তাদের সংগঠন পরিচালনার জন্য কিছু সুনির্দিষ্ট নীতিমালা আছে, তারা কোনোভাবেই এই নীতিমালা পরিপন্থী কোনো কাজের সাথে জড়াতে পারে না। শিবিরের সাংগঠনিক শক্তিকে আরো দীর্ঘায়িত করার জন্য, আরো মজবুত করার জন্য তাদের অর্থনৈতিক একটা বড় সাপোর্টের জায়গা থাকে। তাদের শিক্ষার্থীদেরকে কিভাবে আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া, নেতৃত্বে নিয়ে যাওয়ার জন্য যা কিছু করার দরকার হয়, শিবির এই কাজগুলোতে সবসময় নিবেদিত থাকে। এই বিষয়গুলো কিন্তু অন্য রাজনৈতিক সংগঠনগুলোতে তেমন একটা চোখে পড়ে না। এরপরে আসেন শিবিরের মিছিল মিটিং গুলোতে যেই নেতাকর্মীরা থাকে, তারা যেহেতু সবাই শিবিরের
আদর্শে বলিয়ান, তারা যেহেতু শিবিরের নৈতিক শিক্ষায় দীক্ষায় দীক্ষিত, এরা মিছিল থেকে খুব কম সংখ্যক লোকই দেখবেন যে কোনো ধরনের আক্রমণের শিকার হলে প্রতিহত না করে পিছন দিকে দৌড়ে যাওয়ার যে প্রবণতা অন্য ছাত্র সংগঠনগুলোতে, এটা শিবিরের বেলায় খুব কম দেখা যায়। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে অন্য ছাত্র সংগঠনগুলো মিছিল মিটিং এর জন্য লোক ভাড়া করে নিয়ে আসে। শিবিরের জায়গাটা এইখানে অত্যন্ত পরিষ্কার। তারা বাইরে থেকে কাউকে হায়ার করে এনে মিছিল মিটিং যেরকম করাইতে হয় না, সেম ভাবে যখন কোথাও তাদের প্রটেস্ট করতে হয়, কোথাও যখন কাউকে মোকাবেলা করতে হয়, সেই মোকাবেলা করতে গিয়েও শিবির কিন্তু পিছু হটে না। তারা সামনের দিকে প্রতিরোধের জন্য এগিয়ে যায়। এই কারণে সংখ্যায় তারা যত কমই হোক, অনেক বড় বড় বৃহৎ ছাত্র সংগঠনকে মোকাবেলা করতে তাদের শক্তির কাছে ওই সংগঠনগুলো নিতান্তই শিশু হিসাবে পর্যবসিত হয়। এটার বড় কারণ হচ্ছে তাদের যে রুট লেভেল, শিবিরের যে রুট লেভেল, তাদের যে সংগঠনের যে স্টার্টিং পয়েন্ট, সেখানে তাদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হয়, যেভাবে তারা ধর্মীয় শিক্ষা এবং নানাবিধ প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়, এই বিষয়গুলো অন্য ছাত্র সংগঠনগুলোতে না থাকার কারণে শিবির মোকাবেলায় সবগুলো ছাত্র সংগঠন এক হয়েও ম্যাক্সিমাম টাইমই ব্যর্থ হয়ে যাওয়ার বিষয় পরিলক্ষিত হয়। শিবিরকে মোকাবেলা করতে হলে শিবিরের মতো অথবা শিবিরের চাইতে আরো ভালো সাংগঠনিক শক্তি অর্জন ছাড়া বাংলাদেশে যত রকম ট্যাগিংই করা হোক, শিবিরকে জামাতকে যত রকম ট্যাগিংই করা হোক, সাংগঠনিক শক্তির কাছে অন্য রাজনৈতিক দলগুলো শিবিরের জামাতের ধারে কাছেও কিন্তু আসতে পারে না। এই জায়গাটাতে অন্য রাজনৈতিক দলগুলোর ফোকাসিং খুবই সামান্য। শিবিরের ছাত্ররা, শিবিরের ছেলেরা কোথায় কে পড়াশোনা করতে পারে না, কার কোথায় অর্থনৈতিক সমস্যা আছে, এটা শিবিরের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেয়। এমনকি শিবিরের একটা ছেলে স্কুল জীবন বলেন, কলেজ জীবন বলেন, অথবা মাদ্রাসা জীবনই বলেন, সে ঠিকভাবে পড়াশোনা করে কিনা, সে ঠিকভাবে শিবিরের যে নীতিমালাগুলো সেগুলো মেনে চলে কিনা, এইটা দেখভাল করার জন্য স্থানীয় যে নেতৃবৃন্দ থাকে তারা নিয়মিত এই শিবিরের ছেলের সাথে, এই শিবিরের কর্মীর সাথে যোগাযোগ রক্ষা করে, যেটা অন্য রাজনৈতিক দলগুলোতে একেবারেই দেখা যায় না। তারপরে তার অর্থনৈতিক অবস্থা কিরকম, সে পড়াশোনা চালিয়ে নিতে সক্ষম কিনা, তার কোনো অর্থনৈতিক সহযোগিতা দরকার আছে কিনা, এই বিষয়গুলোতে খুব ভালোভাবে দেখভাল করে এই ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। একটা ছেলে কলেজে ভর্তি হইতে পারতেছে না অর্থের অভাবে, ভার্সিটিতে ভর্তি হইতে পারতেছে না অর্থের অভাবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করতে পারতেছে না অর্থের অভাবে। এই জায়গাগুলোতে শিবির তাদেরকে ফান্ডিং করে, তাদের অর্থনৈতিক বিষয়গুলো দেখভাল করে, তাদেরকে কিভাবে সামনের দিকে গ্রোয়িং পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এই কাজগুলোতে বরাবরই ফোকাসে থাকে ইসলামী ছাত্র শিবির। এই যে সাংগঠনিক তাদের যে নেটওয়ার্কিং, যে সাংগঠনিক কাঠামো, তাদের যে পারস্পরিক যোগাযোগ, তাদের যে ভ্রাতৃত্বের বন্ধন, এই বিষয়গুলো যদি অন্য ছাত্র সংগঠনগুলোতে দেখা যেত, তাহলে নিঃসন্দেহে শিবিরকে বিট করার জন্য একটা ছোট ছাত্র সংগঠনই যথেষ্ট ছিল। কিন্তু বর্তমান পর্যায়ে এসে শিবির এতটা বেশি বিস্তৃত, সাংগঠনিকভাবে এতটা বেশি গোছালো, তারা নেটওয়ার্কিং এর মধ্যে এতটাই এক্সপার্ট, তাদেরকে এই মুহূর্তে বিট করার জন্য বাংলাদেশে কোনো ছাত্র সংগঠন নাই। বিগত দিনগুলোতে যখন শিবির সাংগঠনিকভাবে আরো দুর্বল ছিল, জনবল কম ছিল, তখনও কিন্তু তারা 10 জন লোক নিয়ে 200 জন লোককে মোকাবেলা করার জন্য মাঠে নেমে যেত। আর বর্তমান পর্যায়ে এসে তাদের যে সাংগঠনিক স্ট্রেংথ তৈরি হয়েছে, তাদের বর্তমানে যে শক্তি তৈরি হয়েছে, এই শক্তি মোকাবেলা করার জন্য বড় বড় রাজনৈতিক দলগুলোই নিয়মিত হিমশিম খায়। অতএব প্রশ্ন যদি আসে শিবিরের সাংগঠনিক শক্তি কতটুকু, এক কথায় বলা যায় বাংলাদেশের সব বড় ছাত্র সংগঠনগুলো শিবিরের ধারে কাছেও যেতে পারবে না এই সাংগঠনিক শক্তি এবং নেটওয়ার্কিং এর দিক দিয়ে। জনবলের দিক দিয়ে অন্য ছাত্র সংগঠনগুলো অনেক বিস্তৃত হতে পারে, কিন্তু ছাত্র শিবিরের জনবল কম হলেও তাদের সাংগঠনিক শক্তি অন্য যে কোনো ছাত্র সংগঠন থেকে অনেক অনেক গুণ বেশি, এবং তারা অত্যন্ত ওয়েল ফরমেটিং ভাবে তাদেরকে দেখভাল করা হয়। তাদেরকে, তাদের মধ্যে যে পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা, এটা খুবই স্ট্রং। চাইলেই যে কেউ তাদের এই যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে পারে না, তাদের এই সাংগঠনিক দক্ষতা কেউ চাইলেই দুর্বল করে দিতে পারবে না।